যে খবরে নজর রাখবো শুরুতেই বাংলাদেশের দিকে। বাংলাদেশে আবারও টার্গেট হিন্দুরা। বাংলাদেশে হিন্দুদের গ্রামে আগুন, হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় আগুন। যে ছবি দেখছেন চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়া, সেখানে সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আমরা দেখছি যে কয়েকদিন ধরে একবারে বিদ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ, সেই আগুন যেন একেবারে বন্ধ হওয়ার নামই নেই। আর এবার এই নৃশংস ঘটনা চট্টগ্রামেরই এর আগে বা কিছুদিন আগে এর আগে যখন সংখ্যালঘু যুবককে পুড়িয়ে মারা হয়েছিল, তারপরেই চট্টগ্রামের আরো এক গ্রামে এরকম ভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেটাও হিন্দু অধ্যুষিত গ্রাম। অর্থাৎ একের পর এক হিন্দুদের বাড়ি, সংখ্যালঘুদের বাড়ি, সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দুষ্কৃতীরা জ্বালিয়ে দিচ্ছেন। সেই ঘটনাও এখনো পর্যন্ত সেই দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি ইউনূস সরকার। কাজেই এই যে ক্ষোভ সংখ্যালঘুদের তৈরি হচ্ছে, যেখানে আজও অর্থাৎ গতকাল রাতেও একের পর এক বাড়ি ধরিয়ে দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে এই দুষ্কৃতীরা বাড়ির দরজা বন্ধ করে আগুন ধরাচ্ছেন, যাতে কোনো ভাবে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যান, সেই উদ্দেশ্যেই এই ধরনের অগ্নিকাণ্ড। এবং সেখানে গতকাল রাতে যেমন কোনো ক্রমে বাঁশ এবং বেড়া কেটে তারা ভেঙে তারা কোনো ক্রমে ফাঁদে বেঁচেছেন। ঠিক ভোরবেলায় আগুন লাগানো হচ্ছে, যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন সংখ্যালঘু পরিবারগুলো, এবং সেখানে তাদের দরজা বন্ধ করে তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কোনো ক্রমে প্রাণ রক্ষা করলেও তাদের সর্বস্ব আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং একের পর এক বাড়ি জ্বলেছে। এবং এইরকমই শীল পরিবার সহ যারা সেই ঘটনায় অর্থাৎ এই অগ্নিদগ্ধ ঘটনায় তাদের পোষ্য মারা গেছে, তাদের সর্বস্ব টাকা পয়সা থেকে শুরু করে সঞ্চিত সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধু প্রাণে কোন রকমে বেঁচে আছেন। আগামীকাল কি খাবেন, আজ কি খাবেন, সেই নিশ্চয়তা নেই। কোথায় থাকবেন, মাথার উপর ছাদ চলে গেছে, সর্বস্ব জামা কাপড় চলে গেছে। শীতের দিনে তাদেরকে এখন একেবারে আতান্তরে পড়েছেন এই হিন্দু পরিবার বা সংখ্যালঘু পরিবার বাংলাদেশে। এবং এই ঘটনা একের পর এক ঘটছে এবং এর কোনো যে গ্রেপ্তার বা সরকারি বা প্রশাসনিক ভাবে যে পদক্ষেপ, সেই পদক্ষেপ না হওয়াতে আরো বাড়ছে ক্রমশ দুষ্কৃতি রাজ কার্যত কায়েম হচ্ছে। এবং সেখানে আক্রমণের মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু পরিবার, একের পর এক হিন্দু পরিবার। আজ যেমন চট্টগ্রামে গতকাল চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়া রাউজান এলাকা, সেখানে যেমন হয়েছে, এর আগেও হয়েছে। অর্থাৎ এই একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা সেরকম নয়, একের পর এক সিরিজ হচ্ছে যেন। একেবারেই হিন্দুরা বারবার টার্গেট বাংলাদেশে, কিন্তু সেখানে প্রশাসন এখনো পর্যন্ত যেন নীরব ভূমিকা পালন করছে। বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরিয়েছি বাইরে দরজা কেটে, অনেক কষ্ট করে নেমে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই তিন মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু পুরো শেষ। হাঁস ছিল, হাঁস সব শেষ, মানে সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানে 15 থেকে 10 লাখ টাকা এরকম। কাঠগড়ায় ইউনূস সরকার, ওসমান বিন হাদির ভাইয়ের বিস্ফোরক দাবি। হাদি হত্যায় ইউনূস প্রশাসনকে দায়ী করে তোপ। ভোট বানচাল করতে হাদি খুন বলে দাবি করছেন ওমর। ভোটের আগে দেশ ছাড়তে পারেন ইউনূস, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন ওসমান হাদির ভাই ওমর। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, এই মুহূর্তে হাদি খুনে বাংলাদেশ জ্বলছে, আর তারই সঙ্গে আমরা জানি যে বাংলাদেশে ভোট রয়েছে আগামী 12 ফেব্রুয়ারি, মানে হাতে আর মাস দেড়েক সময়। সেই আবহে এইরকম একটা বিস্ফোরক দাবি করছেন এই হাদির ভাই ওমর। একদমই 18 ডিসেম্বর আমাদের এখনো মনে আছে সকলের, ঠিক মধ্যরাতে যখন ওসমান হাদির মৃত্যু হয় বা খুন হয় বলা ভালো, সেই সময়ের পর থেকে সারা রাত জ্বলেছে কার্যত বাংলাদেশে একের পর এক। যেমন দোকান বাড়ি যেমন জ্বলেছে, ঠিক তেমনি সংবাদ মাধ্যম, চতুর্থ স্তম্ভ সমাজের, সেই চতুর্থ স্তম্ভকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একের পর এক সংবাদ মাধ্যম, কোনো একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যম নয়, একের পর এক সংবাদ মাধ্যমের অফিস কার্যত আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। সমস্ত রেকর্ড, সমস্ত তথ্য
সমস্ত কিছু পুড়িয়ে ভাঙচুর করে কার্যত একেবারে ভস্মীভূত করে দেওয়া হয়েছে সেই দপ্তরগুলো। অর্থাৎ এই যে বাংলাদেশ উত্তাল হয়ে উঠল ওসমান হাদির, সেখানে দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম শাহবাগ অন্যতম তীর্থক্ষেত্র বলা হয় বাংলাদেশের, এবং সেখানেই কার্যত ইনকলাব মঞ্চের থেকে যে ঘোষণা ওসমান হাদির ভাই করলেন, এবং সেখানে তিনি স্পষ্টভাবে এই ওসমান হাদির যে মৃত্যু বা খুন, সেই খুনের দিকে ইউনূস সরকারের যে উদাসীনতা তাকেই কার্যত দায়ী করলেন, কাঠগড়ায় তুললেন ওসমান হাদির ভাই। তার ভাইয়ের মৃত্যুকে কার্যত ওসমান এই যে ইউনূস সরকারকে কাঠগড়ায় তুলে তার অন্যতম দাবি যে এই ঘটনা ঘটানো হয়েছে আসলে বাংলাদেশে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে নির্বাচন সুষ্ঠুভাবে যাতে হয় সেই দাবি ছিল মূল ওসমান হাদির, এবং সেই দাবিকে বানচাল করার জন্যই এই খুন হয়েছে। এই যে প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন, এবং তাতেই সংশয় বাড়ছে যে এই খুনের যারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরা তাহলে কি পূর্ব পরিকল্পনার একটা ঘটনা, যে পূর্ব পরিকল্পিত ভাবেই ওসমান হাদির খুন করা হয়েছে, এবং তারপর এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা, যে অরাজকতা, যে নৈরাজ্য, তাকে সামনে রেখে আগামী দিনের নির্বাচন কার্যত প্রহসনে পরিণত করা হবে। এই রকমই কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা সেই প্রশ্নই এখন আবারও একবার উঠছে। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। 17 বছর পর ফিরছেন তারেক রহমান। কাল বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আর তারেকের ঘরে ফেরার নিয়ে রীতিমতো পদ্মাপাড়ে উচ্ছ্বাস ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, আমরা দেখছি যে পদ্মাপাড়ে উচ্ছ্বাসে তারেকের ঘরে ফেরা নিয়ে, তাহলে এবার কি ইউনূসের কাঁটা তারেক? একদমই, দুটো দিক দিয়ে ইউনূস সরকার কার্যত এই তারেক রহমানের ঘরে ফেরা বা তার বাস্তিতে কার্যত দুদিক থেকে যাতাকলে পড়বেন। একদিকে যেমন এই যে নির্বাচনের দাবি, যেটা ওসমান হাদি যেটা তুলেছিলেন, সেই নির্বাচনের দাবি এবং সুষ্ঠুভাবে নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের দাবি যেমন প্রকট হলো, এমনি যে খোলা ময়দান পেয়েছিলেন, অর্থাৎ যে এই ইউনূস সরকার এবং তাদের যারা সংলগ্ন যে সমস্ত পার্টি রয়েছে, তাদের সহায়ক পার্টি রয়েছে, তাদের মূলত বিশেষ করে বাংলাদেশের যারা রাজনীতিবিদ, তারা বলছেন যে এই মৌলবাদী যে রাজনীতি, সেই রাজনীতির যাতে প্রাধান্য, সেটা ইউনূস সরকারকে কেন্দ্র করে এখন সংগঠিত হচ্ছিল। সেই মৌলবাদী রাজনীতি বা ধর্মীয় যে মৌলবাদীকরণ বা ধর্মীয় কেন্দ্রীকরণ করা, সেই রাজনীতিটা অনেকটাই যেন বাধাপ্রাপ্ত হবে। এবং একদিকে বিএনপি একসময় যেখানে অনেক দিন রাজত্ব করেছেন আমরা জানি খালেদা জিয়া, এবং সেই সময়েও গণতান্ত্রিক পদ্ধতিতে ভারত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক ছিল, এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে তারেক রহমানের ঘরে ফেরা, তারেক রহমানের বাংলাদেশে পা দেবেন আগামীকাল বড়দিনে, কার্যত বড় একটা পদক্ষেপ হতে চলেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে যদি ফিরতে পারে কিনা সেই বিষয়টা, অর্থাৎ যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা চলছে এবং যে ইউনূস সরকারকে কেন্দ্র করে একটা একচ্ছত্র আধিপত্য মৌলবাদীদের যেটা চলছে, সেই জায়গায় অনেকটা বাধাপ্রাপ্ত হবে। এবং যে ভারত বিদ্বেষ, সেই ভারত বিদ্বেষের জায়গা থেকে হয়তো এই নির্বাচনকে কেন্দ্র করে একটা নতুন সরকার গড়ে উঠবে, যে সরকার গণতান্ত্রিক, যে সরকার সংখ্যালঘুদের কে প্রোটেক্ট করবে, সেই ধরনের একটা সরকার যেটা বাংলাদেশের আপামর জনগণ চাইছে। সম্ভাবনা তৈরি হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। তার কি মতামত শুনবো।
তারেক যথেষ্ট জনপ্রিয়। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না ইউনূসের কাছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তাহলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকুন বোঝা যায়। মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন স্বাভাবিকভাবে। পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যেভাবে ইউনিস চালিয়েছে সেভাবে চলতে চায় না। ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইমিগ্রেশন মতন অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট নিশ্চয়ই রাখবে না। ওপারে হিন্দু খুন, প্রতিবাদ এপারে। জয়ন্তীপুর বাজার পেট্রাপোল সীমান্তে মিছিল, বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে মিছিল। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়, আর সেই খুনের প্রতিবাদে রীতিমতো উত্তাল ভারতের বিভিন্ন জায়গা। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে মিছিলের ছবি দেখছেন জয়ন্তীপুর বাজার পেট্রাপোল সীমান্তে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। কিরকম ছবি, এখন কি অবস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে হিন্দু যুবককে খুন করার প্রতিবাদে ভারতে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে, গঙ্গা জয়ন্তীপুর থেকে সেই মিছিল শুরু হয় এবং ইতিমধ্যেই সেই মিছিল পেট্রাপোল এসে উপস্থিত হয়েছে। এবং পেট্রাপোলে যেখানে বিএসএফ ব্যারিকেড করেছে, সীমান্তের কিছুটা আগে পুলিশ বিএসএফ এর ব্যারিকেডে সেই মিছিল দাঁড়িয়ে পড়ে এবং সেখানে রীতিমতো স্লোগান শাউটিং করতে থাকে। এই হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা উপস্থিত রয়েছে। গঙ্গা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক চিত্তনিয়া সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারাও এখানে উপস্থিত হয়েছে। তারা এখান থেকেই স্লোগানিং করছে যে বাংলাদেশে যে হিন্দু সনাতনী যুবককে খুন করা হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে। তারা জানিয়েছে যে আগামীতে এই ধরনের প্রতিবাদ চলবে। যদি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয়, তাহলে ভারতীয় সনাতনীরা তাদের পাশে দাঁড়ানোর জন্যই এবং ইউনিসকে সবক শেখানোর জন্যই আজকে এই প্রতিবাদ মিছিল তারা করেছে বলে জানিয়েছেন ইতিমধ্যেই গঙ্গা উত্তরের বিজেপি বিধায়ক অশোক চিত্তনিয়া। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এখানে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছিল এবং ইউনিসের পুষ্পতুলিকা দাহ করা হয় এখানে। তারা স্লোগানিং করতে থাকে এবং বাংলাদেশের উদ্দেশ্যে তারা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে আগামীতে যদি হিন্দুদের উপরে এরকম ভাবে অত্যাচার করা হয়, তাহলে আগামীতেও এরকম বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে। বেশ, দীপু দাসকে যেভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি। এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। পেট্রাপোল সীমান্তের ছবি দেখিয়েছি, এবার দেখাচ্ছি ফুলবাড়ির ছবি। ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে সেখানেও বিক্ষোভ। বাংলাদেশের লরি আটকে বিক্ষোভ বিজেপির। বিক্ষোভে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বাংলাদেশে হিন্দু খুন, তার আঁচ এপারে। ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ। আমাদের সঙ্গে পার্থ রয়েছেন। পার্থ, ঠিক কি দাবি জানাচ্ছেন তারা? এখন কি ছবি বিক্ষোভে? দেখো, তাদের দাবি যে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং দীপু দাসকে হত্যা করা হচ্ছে যেভাবে, তারই প্রতিবাদেই কিন্তু আজ এই ভারত বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ি, সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। তার নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবং এই অভিযোগ যতদিন না পর্যন্ত এই অস্থিরতা না থামবে বা হিন্দুদের উপর অত্যাচার না থামবে, ততদিন পর্যন্ত সীমান্ত দিয়ে কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হবে না। এই হুঁশিয়ারি কিন্তু দিয়ে গেছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবং যে সমস্ত পণ্যবাহী যে বাংলাদেশের লরি, সেই লরি আজকে বিক্ষোভ চলে। কোনোভাবেই ওপার বাংলা লরিকে এই পারে বাংলা যেমন ঢুকতে দেওয়া হবে, তেমনি এখান থেকে পণ্য সামগ্রী নিয়ে কোনো বাংলাদেশের লরি দেশে ফিরতে পারবে না। মূলত এই দুই দাবি নিয়েই কিন্তু তাদের এই বিক্ষোভ আন্দোলন চলে এবং ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছেন বিজেপি বিধায়ক। বেশ,
আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ, কিচ্ছু আমরা করতে দেবো না। আজকে এখানে বলেছি কোনো গাড়ি এখান থেকে চলতে দেবো না আমরা আজকে। কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি, দিনহাটায় বাড়ির সামনে গুলিবিদ্ধ তৃণমূল নেতা মিঠুন রাজভরের মুখে ঘাড়ে গুলি লাগে। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মিঠুন, তাকে গুলি করা হয়। আমাদের সঙ্গে রাজেশ রয়েছেন। রাজেশ, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এই গুলি কারা করলো? এটা কি ব্যক্তিগত আক্রোশ নাকি এর সঙ্গে রাজনৈতিক কারণ রয়েছে? দেখো, গতকাল রাতে দিনহাটা ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের পোয়ালিদহ এলাকায় বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন, সেই সময় দুষ্কৃতীরা এসে গুলি চালায় মিঠুন রাজভরকে লক্ষ্য করে। এরপরে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং গুলির আওয়াজ শুনে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ছুটে এসে মিঠুন রাজভরকে উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে, পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় পরবর্তীতে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরিবারের যেটা দাবি, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারা বুঝতে পারছে না। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে, বিজেপি আজকে দুষ্কৃতীরাই এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির দাবি বোমা বন্দুকের রাজনীতির সঙ্গে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জড়িত, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। তৃণমূল বিজেপি চাপান্তর শুরু হয়েছে এই গুলিকাণ্ডকে কেন্দ্র করে। বেশ, ধন্যবাদ। ভাইয়ের সঙ্গে হত্যা হয়েছে, প্লাস ফায়ারিং হলো। পরে আমাকে একজন ফোন করলো এরকম এরকম ঘটনা। পরে দিনহাটা হসপিটালে আমি গেলাম। কটা গুলি কোথায় লেগেছে? একটা গুলি এখানে লাগছে আর একটা গুলি এখানে। আপনার ভাই কোন পার্টি করতো? টিএমসি। কোনো শত্রুতা বা কিছু? কি মনে হয়, মানে গুলিটা কারা চালাতে পারে? এখন এটা তো আমি বলতে পারি না এখন কে চালাতে পারে। সামনে নির্বাচন যখন আগে আসবে তখন বিজেপিরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং বিজেপিরা এইসব করে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে বলছি যারা এর সঙ্গে জড়িত তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। ভোটের আগে তৃণমূল নেতৃত্বের কাছে কে বেশি কাছের সেটা প্রমাণ করতে গেলে গুলি বন্দুকের লড়াই চালা করতে হবে। এই গুলি বন্দুকের লড়াই করতে গিয়ে কর্মী কার্যকর্তা তারা গুলি খাচ্ছে, ভীত হচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনে এ রাজ্যে প্রথম সাজা ঘোষণা, দেশের মধ্যে দ্বিতীয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ওয়াকফ আইন নিয়ে অশান্তির মধ্যে বাবা ছেলেকে খুন করা হয়। এই ঘটনায় দোষী 13 জনকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। সরকারি আইনজীবী ফাঁসির সাজা চাইলেও যাবজ্জীবন দিয়েছে আদালত। এই বছরের এপ্রিল ওয়াকফ আইনের প্রতিবাদে গরম হয়ে ওঠে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি। কোথাও বাসে আগুন, কোথাও গাড়িতে দোকানে আগুন, একাধিক বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়। 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে বাড়ি থেকে টেনে বের করে দুষ্কৃতীরা, কুপিয়ে খুন করে। সেই ঘটনাতেই 13 জন দোষীকেই যাবজ্জীবন সাজা দিল জঙ্গিপুর মহকুমা আদালত। প্রত্যেকের যাবজ্জীবন হলো। ডাকাতির জন্য 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর। ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। কিছু লোক ভয়ের মধ্যে হলেও তারা মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। মারা যাওয়ার আগে ওনার ছেলে যে ডাইং ডিক্লারেশনটা দিয়েছিল যে কিভাবে কারা মেরেছে, সেগুলো আমাদের সামনে কোর্টে এসছে। এই ঘটনার তদন্তে ডিআইজি মুর্শিদাবাদের নেতৃত্বে সিট গঠন হয়। গ্রেপ্তার করা হয় 13 জনকে। 55 দিনের মাথায় চার্জশিট দেয় সিট। যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি। এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের। যে সিসিটিভি ফুটেজে যাদের হাঁটা চলার ফুটেজ দেখা গিয়েছিল, আদালতে পেশ করা অভিযুক্তদের গেট প্যাটার্ন অ্যানালিসিস, হাঁটা চলার ভঙ্গি হুবহু মিলে গেছে। অভিযুক্ত যারা ছিলেন তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করি, তাতে রক্তের দাগ ছিল। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস
তাদের যে শরীর থেকে যে আমরা পিএম ব্লাড কালেক্ট করি, ওই অস্ত্রে লেগে থাকা রক্তের ডিএনএ স্যাম্পল মিলে গেছে। মঙ্গলবার জঙ্গিপুর আদালতে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করার সময় বলেন, গত 12 এপ্রিল 3 বার হামলা করা হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে বাড়ি থেকে হিচড়ে বের করে পৈশাচিক আক্রমণ করা হয়, হত্যা করা হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে বর্বরচিত আক্রমণ হয়েছে। সিসি ক্যামেরার তার ছিঁড়ে দিয়েছিল, অর্থাৎ পরিকল্পনা করেই হামলা। যারা খুন করেছে তারা ঠান্ডা মাথার ক্রিমিনাল, রক্ত নিয়ে খেলেছে। একজন জেনে শুনে খুন করবে, জেলে গিয়ে বলবে শুধরে গেছে, তারপর আবার বেরিয়ে এসে অপরাধ করবে। এটা হয় না। একটা পরিবারকে শেষ করে 13-14 বছর বাদে আবার যদি জাফরাবাদে ঘুরে বেড়ায়, তাহলে সমাজে কি প্রভাব পড়বে? সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভিযুক্তর আইনজীবী বলেন, আদালত কখনো আবেগের জায়গা হতে পারে না। বিরলের মধ্যে বিরলতম এটা প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। সরকারি আইনজীবী ফাঁসি চাইলেও 13 দোষীকে যাবজ্জীবন সাজা শোনান বিচারক। আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। আমি এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেই এটাকে হিয়ারিং করেছি। আমরা টু দ্যাট এফেক্ট অনেকগুলো জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, কিন্তু রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু জাজমেন্টে ডেথ সেন্টেন্সের এগেনস্টে যাচ্ছেন, যার জন্য আমার মনে হয় কোর্ট ওই সমস্ত জাজমেন্ট দ্বারা হয়তো ইনফ্লুয়েসড হয়েছেন। রাজনৈতিক কারণে গণপিটুনি খুনের শাস্তি পশ্চিমবঙ্গে এই প্রথমবার, আর দেশের মধ্যে দ্বিতীয়বার, উত্তরপ্রদেশের বাইরাইচের পরে। এদিন আদালতে বিশেষ সরকারি আইনজীবী বলেন, এটা সাধারণ খুনের ঘটনা নয়, এটি অন্যতম গণপিটুনির মামলা। এটা আমাদের যা আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে, তাতে ইন্ডিয়ার সেকেন্ড মব লিঞ্চিং এর মামলা এবং রায়োটিং এর ওয়ান অফ দ্য ফার্স্ট কেস, যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট অ্যাওয়ার্ড দিলেন সাহেব। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে আবির ঘোষাল, প্রণব বন্দ্যোপাধ্যায়, কেদার প্রামাণিক, নিউজ 18 বাংলা। বালিগঞ্জের প্রার্থী নিয়ে দোলাচল। ঘোষণার 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জের প্রার্থী বাতিল। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিল করেছেন হুমায়ুন কবির। আর এবার প্রার্থী হিসাবে নতুন একজনের নাম ঘোষণা করেছেন। প্রার্থী হিসাবে আবুল হাসানের নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, প্রার্থী হিসাবে আবুল হাসানের নাম ঘোষণা করেছেন হুমায়ুন, কিন্তু যার নাম ঘোষণা করেছেন প্রার্থী হিসাবে, প্রার্থী হওয়া নিয়ে তার কি মতামত? হুমায়ুন কবির নতুন দল ঘোষণা হওয়ার পরবর্তী ক্ষেত্রে নিশাজি যার নাম কিন্তু ঘোষণা করা 24 ঘন্টার মধ্যে সেই প্রার্থী বদল করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আবুল হাসান, যিনি প্রাক্তন পুলিশ কর্মী, তার নাম কিন্তু হুমায়ুন কবিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু দোলাচল তৈরি হয়েছে। সেক্ষেত্রে যে প্রার্থী নতুন নাম ঘোষণা করা হলো, তিনি কিন্তু একেবারে ক্যামেরার সামনে এসে হুমায়ুন কবিরের সামনেই জানাচ্ছেন যে তিনি ইচ্ছা প্রকাশ একসময় করেন তিনি রাজনীতিতে লড়তে চান না, রাজনীতি দাঁড়াতে চান না, এমনটাই তিনি পুলিশের লোক ছিল এমনটাই স্পষ্ট দাবি করেছেন। এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু প্রার্থীকে ঠিক হবে এই নিয়ে কিন্তু দোলাচল তৈরি হয়েছে। এক্ষেত্রে হুমায়ুন কবির তিনি কিন্তু আবার স্পষ্ট বার্তা দেন যে প্রার্থী হতে গেলে কোনোভাবে লড়তে হবে, তিনি একসময় পিছন থেকে দেবেন। এক্ষেত্রে একাধিক রাজনৈতিক ব্যক্তির উদাহরণ দেন, শুধুমাত্র দাঁড়ালেই হবে। এবং আবুল হাসান তিনি তার মামা হয় এবং তিনি ওখানে প্রার্থী হবেন এমনটা কিন্তু স্পষ্ট করছেন। কিন্তু পরের মুহূর্তে আবুল হাসান জানাচ্ছেন তিনি কিন্তু রাজনীতিতে নামতে চান না, রাজনীতির প্রার্থী হতে চান না। কিন্তু হুমায়ুন কবিরের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত রকম প্রার্থী তিনি হবেন, যা ব্যাক সাপোর্ট দেওয়ার বা লড়ার বিষয়, গোটা বিষয় কিন্তু তিনি দেখবেন। এই নিয়েই কিন্তু দোলাচল তৈরি হচ্ছে। 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল। তার পরবর্তী ক্ষেত্রে আবুল হাসান, যার নাম ঘোষণা করা হলো, তিনিও কিন্তু পরবর্তী জানাচ্ছেন তিনি প্রার্থী হিসাবে একেবারে লড়তে চান না এবং ভোটের ময়দানে নামতে চান না। কিন্তু হুমায়ুন কবিরের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি পিছন থেকে ব্যাক সাপোর্ট যেমন দেবেন এবং আবুল হাসান তিনি কিন্তু বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তার দলের এই প্রার্থী হবেন। বেশ, ধন্যবাদ অনুপ। আমার মামা হয়, ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। আমি তো বললাম আপনাদেরকে পরে জানাবো, আমি তো রাজনীতির লোক নয়। হুমায়ুন কবির তো বলে দিচ্ছেন আপনি কেন? আরে আমি ওখানে 40 বছর ধরে ছিলাম, সেই কলেজ লাইফ থেকে, সেই কলেজ লাইফ। এটা আমি এখন বলতে পারবো না। আমি যদি ক্যান্ডিডেট হই, যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যত জাতি আছে সবাইকে সমান করে দেখতে পারি, তবে আমি ক্যান্ডিডেট হবো, আদারওয়াইজ হবো না। রাজভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদ। 100 দিনের কাজে মহাত্মা গান্ধীর নাম বাদ নিয়ে কংগ্রেসের প্রতিবাদ। রাজভবনের সামনে কংগ্রেসের প্রতিবাদের সেই ছবি দেখানো হচ্ছে।
100 দিনের কাজে মহাত্মা গান্ধীর নাম বাদ, আর সেই ঘটনাতেই এবার বিক্ষোভে কংগ্রেস। রাজভবনের সামনে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়েছে পুলিশের সঙ্গে। রাজভবন অভিযান কংগ্রেসের রাজভবন অভিযান। 100 দিনের কাজে মহাত্মা গান্ধীর নাম বাতিল, মনরেগা প্রকল্পের নতুন নামকরণ, যেখানে মহাত্মা গান্ধীর নাম বাতিল, আর সে নিয়েই রীতিমতো প্রতিবাদে নেমেছে কংগ্রেস। রাজভবন অভিযানে তুলকালাম পরিস্থিতি। কংগ্রেসের রাজভবন অভিযানে রীতিমতো উত্তেজনা। আমরা জানি যে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে মনরেগা প্রকল্পে, 100 দিনের কাজের যে প্রকল্প সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে, এবং তারই প্রতিবাদে কংগ্রেস রাজভবন অভিযানে রীতিমতো উত্তেজনা।